আমার কপালো ভাই, এক বউ যাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আম্মা, আম্মা, বাহ 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 বাহ, হেব্বি তো। গরিবের ঘরে হাতির পাড়া। বাহ, তা কি মনে করে আপনারা আমার বাড়িতে চলে আসলেন শুনি? আসতে বাধ্য হলাম। কেন করছো তুমি এসব? কি চাও? একজন কিডন্যাপারের লগের থেকে ভালো আর কি করা যায়? আমি যাই না বুঝেই মামলাটা করছি। ওর জন্য উপযুক্ত জায়গা হলো পুলিশ আর থানা। তুমি কিভাবে ভাবলে অনেক তোমাকে কিডন্যাপ করবে? কে বলেছে তোমাকে এসব? যারা করাইছে তারাই কইছে। আমি আমার সন্তানের নিরাপত্তা চাই। আমার সন্তান পৃথিবীতে আইবো না, এর নিরাপত্তা দিব কি? তুমি আমাকে আর অনেককে আলাদা করার জন্য মামলা করেছো, তাই না? নিজে তো হারাইছোই, এখন আমাকে আর অনেককে আলাদা করার জন্য মিথ্যা মামলায় ফাঁসাইছো। একদম মুখ সামলা কথা বলবেন। বৃষ্টি, আমি না আপনার মতো জঘন্য বড় লোক না যে রাজনীতির চাল খেলতে গিয়া মানুষের জীবন নষ্ট করে দিব। যেটা আমার সাথে ঘটছে আমি ঠিক সেইটাই করছি। তুমি যদি আজকে অনেকের প্রথম স্ত্রী না হতে না, তোমাকে অনেক কিছুই জবাব দিতাম। শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য আজকে অনেককে জেলে যেতে হলো। আরে আল্লাহ রে, হাস্যকর আলাপ। আর আমি যদি কেউ শব্দ আপনার, শুধুমাত্র আপনারে বিয়ে করার পর থেকে ওর জীবনের আজকে এই উন্নতি। কোন স্ত্রী তার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিতে পারে না। অবশ্যই পারে। কেন পারে জানেন? যেই স্বামী তার স্ত্রীকে মারার জন্য অন্য একটা কিডন্যাপার আনতে পারে, সেই স্ত্রী তার পেটের সন্তানকে বাঁচানোর জন্য স্বামীর বিরুদ্ধে সব করতে পারে। তুমি বুঝতে পারছো না, অনেক তোমাকে কিডন্যাপ করেনি মেঘলা। তো ভালোই, ভালো না? আমারে যেহেতু কিডন্যাপ করে না, এটা তো পুলিশ বুঝা লইব। আমার কাছে আনার দরকার কি আপনার গো? আপনারা বড় লোক মানুষ, বিরাট কারবার জান না, আপনাকে বিরাট কারবার দেখান। আমার এখানে আসার তো কোনো দরকার নেই জান। তুমি মামলা তুলবে না, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছি আমিও দেখব তুমি আর কতক্ষণ অনেককে জেলে রাখতে পারো। আমি তো ওকে মুক্ত করেই ছাড়ব, দেখিনি। চলো স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবাকে জানাও। ওনাকে জানালে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। তুমি ঠিকই বলেছো, বাবাকে জানাতে হবে। আরে ব্যাপারটা একটু যাচাই বাছাই করে নিতি। যাচাই বাছাই করার আর কিছু নেই আব্বা। যা ঘটছে তাই রোড। আঙ্কেল, আমি তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কি বলো? তুমি না কিছুদিন আগে বললে তুমি 100 কোটি টাকা লাভ করতে যাচ্ছ, এখন আবার 1000 কোটি টাকা হয়ে গেল। একটা কথা কি জানেন আঙ্কেল, পথ যতই কঠিন হোক, যদি গন্তব্য ঠিক থাকে না, তাহলে সফলতা অবশ্যই আসে। তোমার তো দেখি একেবারে রাজকপাল। অনেকের চাইতে তোমার কপাল অনেক ভালো বাবা। আর আন্টি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুত আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ। বাবা, সিদ্ধান্ত যেহেতু নিছো, আমরা কিন্তু তোমার আর এই আমার মেয়ের বিয়েতে আমরা একদম ধুমধাম করে আয়োজন করবো, অনেক বড় আয়োজন করবো। কিন্তু আঙ্কেল, আমি তো শান্তাকে বিয়ে করবো না। আমি বিয়ে করবো মেঘলাকে।
অনেকের স্ত্রী মেঘলা। কি বলছো এসব? আমাকে রেখে ওই বস্তির মেয়েকে বিয়ে করতে যাবে? কাকে বস্তির মেয়ে বলো? মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক। তারপর তুমি অনেকের পরে কেন বিয়ে করবে? মানে তোমার সঙ্গে তো কথা ছিল যে তোমার সঙ্গে শান্তার বিয়ে হবে। আমার কপালটাই পোড়া, যাকে বিয়ে করতে চাই সে ওই বস্তির মেঘলাকে বিয়ে করতে চায়। আঙ্কেল, অনেকরে তো শত্রু বানায় জেলে পাঠাই দিচ্ছে, আর এই মুহূর্তে মেঘলাও একা। তোকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাব। কিন্তু বাবা, সব সম্পত্তি পাওয়ার পরে তুমি কি আমার মেয়ের বিয়ে করবা? অবশ্যই করব। সম্পত্তি পাওয়ার পর বস্তির মেয়ে বস্তিতে। দেখো রাতুল, আমার ভাতিজারে কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করো। যে কখন কি করে ফেলবে তার কিন্তু ঠিক নেই। আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আপনার ভাতিজা আমার কিচ্ছু করতে হবে না। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, ওকে পুলিশ এই মুহূর্তে ধরে হয়তো হাড় হাড্ডি ভেঙে দিয়েছে। আপনি খান, রিল্যাক্স। অনেক, পুলিশ যখন তোমাকে অ্যারেস্ট করলো তুমি সাথে সাথে আমাকে কেন কল করোনি? পুলিশ তোমাকে মেরে আহত করলো, আমি যদি জানতে পারতাম তোমার এই অবস্থা কোনো মতেই আমি করতে দিতাম না। বাবা, সব কিছু হঠাৎ করে এমনভাবে হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারিনি। যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম সে আমার নামে মামলা দিয়েছে, সে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনেক, তোমাকে নিয়ে আমি আর পারছি না। একটা বস্তির মেয়ে বিপদে পড়েছে, তার বিপদ উদ্ধার করার জন্য কেন তোমাকে ছুটে যেতে হবে? বাবা, আমি ওকে যেতে বলেছিলাম। তার মানে তুই অনেককে তোর সতীনের কাছে পাঠিয়েছিস? আচ্ছা, ওকে যে পাঠালি ওখানে, যদি ওর বড় ধরনের কোনো বিপদ হতো? ভেবেছিলাম একা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা দরকার। ও তো যেতে চায়নি, আমিই জোর করে পাঠিয়েছি। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। সব দোষ হচ্ছে তোর। খবরদার, অনেককে কারো কথায় আর কোথাও পাঠাবি না। অনেক, খাও, আর এখন থেকে সাবধানে থেকো। হ্যাঁ, শুন মা, এই থানা পুলিশ মামলা এইসব আমাদের জন্য না মা। এগুলি করলে শত্রুতা বাড়ে। আমরা গরিব মানুষ, শত্রুতা বাড়ায় লাভ কি? হরে মা, তোর আব্বাই ঠিকই কইছে, আমরা গরিব আছি, ভালোই আছি। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাগো বিপদ শুরু হইল, আল্লাহ জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হবো। আমি এখন কি করুম তোমরাই কও? কেউ যদি আমার পায়ের পা দিয়ে ঝগড়া করতে আয়ে, আমি কেমনে এমনি ছেড়া দিব? আমি কিচ্ছু করুম না। না রে মা, আমার মনে হয় না ও তোর কোনো ক্ষতি করবে। যদি আমার কোনো ক্ষতি না করে তাহলে তো ভালোই। আব্বা, আম্মা, আমি তো আমার ভালোটা বুঝি না, এখন থেকে তোমরা যেটা কইবা হেরে দিব। মারে, আমি কই কি, এই তুই এক কাজ কর, ওই অনেকের নামে যে মামলাটা করছস ওইটা তুই তুইলে নে। আর শত হইলো তো তোর পেটের বাচ্চার বাপ। হরে মা, এইটাই ভালো হইব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি বলেন। স্যার, আমি মামলাটা তুলে নিতে চাই, আপনার ওনারে ছাইড়া দেন। ওনারা তো গত রাতে ছেড়ে দেওয়া হয়েছে, মানে উনি জামিন নিয়ে চলে গেছেন।
কি উনি চলে গেছে? হ্যাঁ, চলে গেছেন। আপনি যদি মামলা তুলে নিতে চান তাহলে তো খুব ভালোই হয়, কেস ফাইলটা ক্লোজ করে দেওয়া যাবে। মানে আপনারা কি ওনারা মারছেন? আহ, মানে হয়েছে কি, আসামির মুখ থেকে স্বীকারোক্তি আদায় করতে গেলে একটু একটু ব্যবস্থা নিতেই হয়। এটা আসলে সত্য ও ন্যায়ের জন্যই করা হয়। খুব বেশি মারছেন? না, খুব বেশি না, অল্পই। আপনারা ওনারা কেন মারছেন? আমি তো আর মারতে বলি নাই, শুধু শুধু একটা লোক কষ্ট পাইলো না। আপনি বলেন নাই ঠিক আছে, কিন্তু ওই যে আপনার সাথে যিনি আসছিলেন রাতুল সাহেব, উনি তো যাওয়ার সময় ইশারায় আমারে দেখাই দিয়ে গেলেন যেন একটা উত্তম মাধ্যম দিই। এই জন্যই তো গায়ে হাত তুলতে হইল। কাজটা আপনারা মোটেও ঠিক করেন। আজও বুঝো জাহিদ, এদের নিয়ে আর পারি না। কখন যে কি বলে তার কোনো ঠিক নাই। এদের কথা মতো কাজ করলেও বিপদ, না করলেও বিপদ। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কিছু হিসাব মিলাতে পারছি না। যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, আর যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যায়। মানুষ এমন কেন? তুমি এসব ভেবে কান্না করছো? একটা মানুষ এতটা অকৃতজ্ঞ হয় কিভাবে? মেঘলার কথা বলছো? হ্যাঁ, আমি মেঘলার কথাই বলছি। জান, আমার জীবনে আমি কখনোই কাউকে ভালোবাসিনি। তুমি আমাকে কতবার প্রপোজ করেছিলে, তাও তোমাকে আমি ভালোবাসিনি। তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি। আমার একটা ইচ্ছা ছিল, আমি যখন বিয়ে করব আমি আমার বউকেই ভালোবাসবো, আর তার জন্য আমার সব ভালোবাসা আমি জমা রেখেছিলাম। যার সুখের জন্য, যার ভালো থাকার জন্য আমি এত কিছু করলাম, সে এইগুলার এই প্রতিদান দিল। আমার এত উপকারের প্রতিদান এত জঘন্যভাবে আমাকে ফেরত দিল। তুমি এইসব ভেবে কষ্ট পেও না। যত ভাববে তত কষ্ট বাড়বে। তুমি ওকে ভুলে যাও। হ্যাঁ, আমি ওকে ভুলে যাব। আমি ওর কথা ভেবে কেনই বা কষ্ট পাবো? তুমি আমার পাশে আছো না? তুমি থাকলে আমার আর কাউকে প্রয়োজন নেই। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো। তোমার বিপদে আপদে তোমার পাশে ছায়া হয়ে থাকবো। আন্টি, আঙ্কেল, এই যে দেখেন বাজার থেকে আপনাদের জন্য টাটকা টাটকা মাছ আর সবজি নিয়ে আসছি। ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে তো? আপনি আপনি এখানে কেন আইছেন? এই যে আপনার জন্য বাজার নিয়ে আসছি ভাবি। এই যে দেখেন আয়রন এবং পুষ্টিযুক্ত খাবার নিয়ে আসছি আপনার জন্য। এখন তো আপনার অনেক ভালো ভালো খাবার খাওয়া দরকার। আন্টি নেন, রাখেন। আরে রাখেন, এইটা রান্না করেন, অনেক মজা আছে, সেই স্বাদ কিন্তু। একদম টাটকা মাছ, টাটকা সবজি। জানেন ভাবি, আমি না কালকে সারা রাত ঘুমাইতে পারিনি। পুরো ছটফট ছটফট করতে করতে আমার রাতটা চলে গেছে। কালকে একটা কি বিপদ না গেল আপনার উপর দিয়ে। আমার না কি মনে হয় জানেন ভাবি, মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ছাইরা দিই, ছাইরা দিয়ে আসে আপনার বডিগার্ড হয়ে থাকি। আমার কোনো বডিগার্ড লাগবে না। কি বলেন ভাবি?
আপনার বডিগার্ড না লাগুক, কিন্তু একটা দায়িত্ববান লোক তো আপনার পাশে থাকা দরকার। এই যে দেখেন আপনার বাবা অসুস্থ, আপনি নিজে মা হতে চলছেন। এই যে এটি একটি এটি একটি এটি একটি কারহা। এটির এই জঙ্গলের ভিতরেই এগুলা আপনার ওরা বসবাস করে এবং এটি খুবই সুস্বাদু খাবার। এগুলো খেলে এনার্জি শরীরে বাড়ায়। এটি খুব সুস্বাদু এবং এগুলো খেলে শরীরের ভিটামিন, এটি প্রোটিন জাতীয় একটি খাবার, তাই আপনি খেতে পারেন। প্রিয় দর্শক, মুই এখন আছি এই তোমার এই সুরঞ্জনা নদীর এপারে। আর সুরঞ্জনা জঙ্গলের কাছ থেকে প্রায় 3 কিলোমিটার দূর। তো এখন এই মরুভূমি পাড়ি দেব, আর এই মরুভূমি পাড়ি দিয়ে আমি তারপর সুরঞ্জনা জঙ্গলে প্রবেশ করব। সুরঞ্জনা জঙ্গলে প্রবেশ করার আগে একটি নদী পাড়ি দিতে হবে। নদীটি বিশাল এবং নদীটি উত্তল। নদীর ভিতরে হিংস্র তো প্রাণী আছে, কুমির এবং আরো অনেক কিছু আছে। তারপরও আমি সব জানা সত্ত্বেও মনের ভিতরে সাহস নিয়ে এই জঙ্গলটি পাড়ি দিয়ে সুরঞ্জনা জঙ্গলে প্রবেশ করব এবং ওখানে কি কি প্রাণী আছে এবং ওখানে কি কি প্রাণীর বসবাস সেগুলো দেখার জন্যই আমরা আজকের এখানে এই সুরঞ্জনা জঙ্গলটির ধারে আসছি। তো আহ, যারা এটি আপনারা যারা দেখবেন এবং যারা দেখতে আছেন তারা মনে সাহস রাখবেন এবং আমাদেরকে সাহস যোগাবেন। এবং বিশেষ করে কথা বলতে যে আমরা বুকের ভিতরে একটি সাহস নিয়ে এই জঙ্গলটা প্রবেশ করতে এসেছি। এখন হলে যে আষাঢ় মাস, আর আষাঢ় মাসে এই জঙ্গলের ভিতরে প্রায় হাঁটু সমান পানি থাকে এবং পানিতে এই পানির স্রোতে এই জঙ্গলটি ভেসেও যায়। তো দেখি কি করা যায়, এই জন্যই আসছি। আমরা এখন এই জঙ্গলের কাছাকাছি, হ্যাঁ আমরা প্রায় জঙ্গলের কাছাকাছি এবং এই খাল আছে, বিশাল একটি নদী আছে, নদীর পাশেই আসছি। নদী পাড়ি দিয়ে ওপারে যাবো, তারপরে সেই জঙ্গলটির ভিতরে ঢুকবো। আমরা কথা বলতে বলতে সেই নদীর দ্বার প্রান্তে এসে গেছি এবং নদীটি পাড়ি দিতে আমরা নিমেষেই নেমে যাব। তো আপনাদের দেখানোর জন্য একটু ইঙ্গিত করতেছি। নদীটা হলো এই বিশাল সে নদী। এখান থেকে পাড়ি দিয়ে নদীর ওপারে যেতে হবে। জানি জানি কিনা পারতেও পারি, নাও পারতে পারি, তো মনের সাহস নিয়ে এই নদীটির পাড়ি দেব। আর নদীতে স্রোত অনেক বেশি। হয়তো জানি না পারি যেতে পারবো কিনা, তাও চেষ্টা করতে হবে, কারণ এই বিনোদন আপনাদের জন্যই আমরা এটা দিতে এসেছি। এখন আমি নদীর ভিতরে নেমে যাব। তো আপনারা দোয়া করবেন জানি নদী পাড়ি দিয়ে ওপার সেই সুরঞ্জনা জঙ্গলে প্রবেশ করতে পারি। অনেক চওড়া এবং পানি অনেক লবণাক্ত। যাই হোক, এখানে অনেক গভীরতা, সাবধানে যেতে হবে আমাদেরকে। তো আমরা তারপরে নদী পাড়ি দিয়ে ওপারে যাবো, জঙ্গলে প্রবেশ করবো। এই সেই নদী পাড়ি দিয়ে এবার আমি এপার এসেছি। এই যে পানি এখানে এখনো প্রায় এক হাত। আর এই যদিও নদীটি অনেক দূর, তো অনেক সময় লাগছে আমাকে ওই নদী পাড়ি দিয়ে যাইতে। নদীতে অনেক স্রোত এবং অনেক হিংস্র প্রাণীও আছিল। তো আল্লাহর রহমতে আমি পাড়ি দিয়ে ঘরে এসেছি। এখন আমরা যা সুরঞ্জনা নদীর ভিতরে ঢুকবো। ঢুকিয়া এই নদীর সুরঞ্জনার বনের ভিতরে কি কি আছে এগুলো দেখানোর জন্য আপনাদেরকে আমরা বিভিন্ন করব। তো অবশেষে আমরা বন্ধুরা আমরা নদী পাড়ি দিয়ে এবং অনেক দূর হেঁটে আমরা এই সুরঞ্জনা সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি। জঙ্গলে যেতে যেতে জঙ্গলের ভিতরেই আমরা যাব ও মাঝখান বরাবর। জঙ্গল অনেক বিশাল দূর, জঙ্গল প্রায় অনেক বিশাল জঙ্গল। এই জঙ্গল এখান থেকে ওই পার দেখা যাচ্ছে না, 1000 কিলোমিটার দর্তি জঙ্গল। জঙ্গলের ভিতরে নানান পশু এবং হিংস্র প্রাণী আমি আগেই বলছি আছে। তো আমাদের সতর্ক হয়ে যেতে হবে। আর এই যে পানি দেখতেছেন, পানিতে জঙ্গল প্লাবিত হয়ে যায়, কারণ এখন এই দেশে আর কি আমাদের দেশে এখন হইলে যে আষাঢ় মাস, এই আষাঢ় মাসে প্রচুর বৃষ্টিপাত হয় এবং পানির ঢল নেমে আসে। নদীতে অনেক স্রোত থাকে, তো ঢেউয়ের পানি এই ভিতরে চলে আসার কারণে এই জঙ্গল তলিয়ে যায়। আমি তলিয়ে যেতে পানি, এখন এখানে পানি প্রায় 1 হাত 1.5 হাত, সামনে পানি বেশি একটা নাই। তো আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করব, জঙ্গলের ভিতরে কি কি আছে ও দেখার জন্য আমরা আর কি হেঁটে যাব। তো আপনারা আমাকে ফলো করেন এবং দেখেন জঙ্গল কোথায় এবং এই জঙ্গলের ভিতরে কি কি আছে এগুলো দেখার জন্য আপনারা আমাকে উদ্দীপনা এবং সাহস যোগাবেন। তো দেখা যাক কি হয়। আস্তে আস্তে দেখতে পেরেছেন ওই যে একটা গরু, আপনারা ইংলিশে ওটাকে কাউ বলেন। এই গরুগুলো এই জঙ্গলের একটা প্রাণী, জঙ্গলে এগুলো ছেড়ে দেয় এবং এগুলো জঙ্গলের ভিতরেই বাস করে।
তো দেখেন বিশাল একটি গরু। এগুলো হিংস্র, এদেরকে এদের দ্বারে গেলে কিনা আমার আক্রমণ করে, তো সাবধানে যেতে হবে। আহ, এই জঙ্গলের ভিতরে কিন্তু অনেক কাটা কাটা গাছ এবং অনেক জন্তু জানোয়ারও আছে। তো এই যে দেখেন আমার সাহস হচ্ছে না কিনা আমার দিকে আক্রমণ করে। তো তো আমি শান্তশিষ্ট, কিছু বলে না, আমি ওর ধারে কাছে যাব না। আমি ভিতরেই চলে যাব। উম, তবে একটি কথা না বললেই হয় না যে এই জঙ্গলে প্রবেশ করতে হলে আপনার কিছু কিছু আহ, শত্রুর মোকাবিলা করতে হবে এবং আপনাকে বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং আপনাকে জীবনের একটা ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিয়ে এই জঙ্গলে প্রবেশ করতে পারবেন না। আর এই জঙ্গলে বেশিরভাগ প্রবেশ করতে হলে আপনাকে অনাহারে কাটাতে হবে। যদি অনাহারে আপনি কাটাতে পারেন, যেমন কিছু কিছু জিনিস আছে এই জঙ্গলের ভিতরে, সাপ, কেঁচুয়া, আপনার এই ব্যাং, এগুলো আর কাঁকড়া, এগুলো খেয়ে আপনাকে বাঁচতে হবে। যদি আপনি এগুলো না পারেন তাহলে জঙ্গলে প্রবেশ করতে পারবেন না। জঙ্গলের ভিতরে অনায়াসেই আপনি মৃত্যুবরণ করতে পারেন, মৃত্যুর ঝুঁকি আছে বলতে গেলে। তো আমি ভিতরে ঢুকবো, দেখবো কি আমার প্রায় অনেক বেলা হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে। খাওয়ার জন্য কিছু এখন আপনার কিছু সংগ্রহ করতে হবে। তো দেখা যাক কি পাই এবং এগুলো খেতে হবে। আমি অনেক ক্ষুধার্ত এখন। আহ, আহ, দেখা যাক কি পাইতে আছি বা কি পাই। আহ, জঙ্গলটাও অনেক বিশাল জঙ্গল। এই জঙ্গলে সচরাচর আপনার কুমির এবং সাপ, আহ, আহ, সাপ এবং আপনারা অ্যানাকন্ডা সাপের নাম শুনছেন? অ্যানাকন্ডা সাপ এই জঙ্গলের বিস্তারিত করে এবং বিশাল বিশাল একটি সাপ যা মানুষকে অনায়াসে গিলে খেয়ে ফেলে। তো সাবধান, খুব সাবধান থাকতে হবে। আহ, দেখি কোথায় কি পাই এবং আহ, আহ, জঙ্গলটি খুবই, এই যে আমি একটি এবার ধরতে পারি না এবং ধরার জন্য চেষ্টা করতে আছি। আহ, ধরতে পারি নাই। এগুলা এগুলা একটি আহ, এগুলো খুবই চালাক এবং খুব চতুর। এগুলা আপনাকে এগুলো বলা হয় বাংলাদেশে অনেক অংশই আছে, এগুলো এগুলো কাররা বলা হয়, কাররা। এই কাররা আমি এখন ধরিয়া আমার ক্ষুধা নিবারণ করতে হবে। কারণ এই বেশি ক্ষুধার্ত হয়ে জঙ্গলে থাকলে অনায়াসে মৃত্যুর কোলে ঢুলি পড়া লাগতে পারে। তো প্রিয় গাইস, আপনারা দেখেন কিভাবে কাররা ধরা যায়। ও ও ও দেখতেছেন এই কিসের আওয়াজ? কি জানি একটা আওয়াজ আসতে আছে দূর থেকে। আহ হ কি জানি একটা আওয়াজ আসতে আছে, হয়তো বা কোনো জন্তু জানোয়ারের আওয়াজই আসতে আছে। সাবধান থাকতে হবে। এখান থেকে সাবধান থাকতে হবে এবং খুব কান সজাগ থাকতে হবে। তো আমি দেখি আমার সেই খাবার আহ, খাবার সংগ্রহ করার জন্য প্রিয় গাইস, আমি ধরে ফেলেছি ইতির ভিতরে। এই যে এটি একটি আহ, এটি একটি এটি একটি কারহা। এটির এই জঙ্গলের ভিতরেই এগুলা আপনার ওরা বসবাস করে এবং এটি খুবই সুস্বাদু খাবার। এগুলো খেলে এনার্জি শরীরে বাড়ায়। হুম, এটি খুব সুস্বাদু এবং এগুলো খেলে শরীরের ভিটামিন, একটি প্রোটিন জাতীয় একটি খাবার। তা আপনি খেতে পারেন। নোনতা নোনতা লাগে, এগুলো নোনতা নোনতা লাগে এবং একটু নুনের মতো আর কি, কিন্তু খাওয়া যায়, অনেক মজা লাগে। প্রিয় দর্শক, আমি এবার আর একটা ধরার চেষ্টা করতে আছি। উহ 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 যে বিশাল ছিল। ওহ, ধরছি ধরছি। হুম, ধরা গেছে। এই যে দেখেন এই যে দুটি গোত, এই গোতের দ্বারা এরা এই যে শত্রুকে মোকাবেলা করে। এই যে দেখেন এই আমাকে উফ, এই কামড় দিচ্ছে, দেখেন এই এই এগুলো এই যে পুরোটাই একটা প্রোটিন জাতীয় খাবার। যদি আপনি খেতে পারেন, আগে প্রথমে যদি আপনি খাওয়ার জন্য উপযোগী হয় তাহলে এগুলো ফেলে দিতে হবে। এই এগুলো ফেলে দিয়ে তারপর আপনি এই গোত ভেঙে ফেলাবেন, কারণ গোত আপনাকে কামড় দিয়ে ধরিয়ে পড়তে পারে। তারপর আপনি অনায়াসে একটু ই করে এগুলো
এগুলার রান্নার জন্য প্রায় উপযোগী, কিন্তু কাঁচা খেলে আপনি একটা প্রোটিন ভিটামিন খাইতে পারবেন। এগুলো খুবই সুস্বাদু, এগুলো সুস্বাদু খাবার। হ্যাঁ, আপনি আপনি প্রথম আপনার প্রথম একটি আপনার অস্বস্তিকর লাগবে এবং খেতে আপনার ভালো লাগবে না, কিন্তু খেতে হবে। যদি আপনি এই জঙ্গলে পরাণ টিকিয়ে রাখতে চান বা জঙ্গলে আপনি যদি টিকে থাকতে চান, তাহলে আপনার এগুলো খেতে হবে। কারণ এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী এবং আপনার সাপের মোকাবেলা করতে হবে। বেঁচে থাকার জন্য আপনার এই কাঁড়া এবং বিভিন্ন প্রজাতির খাবার খেতে হবে। যাই হোক দর্শক, আমরা অলরেডি জঙ্গলের ভিতরে এসে পড়েছি এবং জঙ্গলের ভিতরেই ঢুকে গেছি। যাই হোক, আর সামনের দিকে বাড়াবো না, কারণ এই সামনের দিকটা হচ্ছে যাইয়া আপনার সেই অ্যানাকন্ডার একটি রাজত্ব। এগুলো এদিকের ভিতরে অ্যানাকন্ডার সেই রাজত্ব, এই